নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, সোহাগ, রাতের শেষ অধ্যায়। ভিন্ন স্বাদের গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প সোহাগ, রাতের শেষ অধ্যায়। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কতক্ষণ বসে আছেন? এই তো আধ ঘন্টা মতো হলো। আসলে আমি আপনাদের দেরি করাতে চাইনি। বুঝতেই পারছেন, একা মানুষ, সংসার সামলাতে, আরে কোর্ট কাছারি। না না, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধে নেই। আপনি আপনি একটু না বসলে তো আমাদের অসুবিধেটা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বসছি। আরে মাধব, 2 কাপ চা দিয়ে যা। না না, চা খাবো না, মায়ের আবার সুগার আছে। আরে সুগার তো আমারও আছে, চিনি ছাড়াই হবে কোন। আর আপনার ক চামচ চিনি? 1 চামচ। মাধব বলে ছেলেটিকে চায়ের জন্য অর্ডার দিলেন উকিল বাবু। তারপর নিজের বসার ঘরে বেশ পরিপাটি করে বসে যারা এসেছেন তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রুকুটি করে জিজ্ঞেস করলেন, ডিভোর্সটা কার হবে? মানে আপনার নাকি আপনার? আসলে ডিভোর্স হবে আমার মেয়ে। এই যে। তোমার ডিভোর্স হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্বামী বোধ হয় টর্চার করে, তাই না? এই হয়েছে এখনকার জ্বালা। ভালোবেসে তোমরা বিয়ে করো ঠিকই, কিন্তু স্বামী যে পরে দুশ্চরিত্র হয় এইটা বুঝতে পারো না। না না, আপনি কি বলছেন? আমার স্বামী দুশ্চরিত্র কেন হতে যাবে? আসলে কথাটা শেষ করে মায়ের দিকে তাকায় মেয়েটি। মা চশমা খুলে ওপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছেন। কি ব্যাপার, তিস্তা কোথায়? আসছে, আমাকে দিয়ে দুধের গ্লাসটা পাঠিয়ে দিল। তুমি নিতে যাও। তিস্তাকে বলো তাড়াতাড়ি শুয়ে পড়তে, আমার আবার সকালে মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি দাদাবাবু, পাঠিয়ে দিচ্ছি। রতন কাকাকে প্রায় জোর করে ঘর থেকে তাড়িয়ে দিল অর্ণব। ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। তিস্তা খুব ভালো করেই জানে রাতের খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি গরম গরম দুধ খাওয়া অভ্যেস আছে অর্ণবের। বিয়ের পর থেকে দেখছে। এই তো বছর 3 হতে আসলো। তবুও মাঝে মধ্যেই তিস্তার বোধহয় মুড অফ থাকে, তখন অর্ণবের কাছে আসতে একটু সময় নেয়। তিস্তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটা। যাতায়াত করতে বিস্তর সময় লাগে। আলিপুরদুয়ার থেকে রানাঘাট শহর। মাঝে মাঝেই মন খারাপ হয় তিস্তার। অর্ণব তখন ওকে নিয়ে ওর বাপের বাড়িতে বেরিয়ে আসে। একটা বড় কোম্পানিতে চাকরি করার সুবাদে সারা শহরে অর্ণবের বেশ সুনাম আছে। এই বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গেই তিস্তা থাকতো। এখন শ্বশুর শাশুড়ি তিস্তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে। তিস্তাই অনেকটা জোর করে পাঠিয়েছে। বলেছে, তোমরা একটু ঘুরে এসো না। আমার বাবা মা বারবার বলে, তোমরা কেন যাও না বলো তো? যাই না কারণ একা একা তুমি সংসার সামলাতে পারবে? খুব পারবো। এইভাবেই তিস্তা জোর জবরদস্তি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার কাছে পাঠিয়েছে।
আসলে আলিপুরদুয়ারে বাবা মাও তো একা থাকে। বিয়ের আগে তিস্তা স্বপ্ন দেখত একটা সুন্দর বাড়ি, যেখানে ওর বাবা মা, ওর হবু শ্বশুর শাশুড়ি, স্বামী সবাই একসঙ্গে থাকবে। কিন্তু ভাবনাই সার, সত্যি আর হয়নি। ঘড়ির কাঁটা এদিকে 12টা ছুঁই ছুঁই হচ্ছে। এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল অর্ণব। ধুস, আর তো ভাল লাগে না। গেল কোথায় মেয়েটা? কখন পাঠালাম রতন কাকাকে। তিস্তা, তিস্তা, এই তিস্তা, ঘুমোবে না? রাত হচ্ছে তো, সকালে আমার মিটিং আছে। যাই। নিচের থেকে শব্দটা এলো। দরজা বন্ধ করতে ওপরে তিস্তার নুপুর পড়া পায়ের শব্দ শুনতে পায় অর্ণব। রতন কাকা বলছে, তুমিও পড়ে যাও, ডাকছি কখন থেকে তো, শুয়ে পড়ো, রাত হয়েছে, সকালে উঠতে হবে। যাই, একটা অধৈর্য ভরে উত্তর দেয় তিস্তা। দূর, ভাল লাগে না অর্ণবের কাছে যেতে। রোজ রাত্রিবেলা সব কিছু চাই, ভালো লাগে না। আমি যে রোজ রোজ পারি না, আবার নাও করতে পারি না, মনে মনে বলে তিস্তা। এই জ্বালার কথা ও যে কাকে বলবে বুঝে উঠতে পারে না। গভীর রাত, ঘরের ভেতরে মৃদু আলো জ্বলছে, জানালার পর্দা হালকা দুলছে বাতাসের ছোঁয়ায়। বিছানার একপাশে বসে আছে অর্ণব। ঘরে এসেই জানালার পাশে দাঁড়ায় তিস্তা, চুপচাপ, নিঃশব্দ। দৃষ্টিতে যেন কোনো এক অদৃশ্য অভিমান, আর ঠোঁট দুটো কাঁপছে অপ্রকাশিত অনুভূতির ভারে। তিস্তা, তোমার কি শুধু শরীর চাই? হ্যাঁ, ঘুরেই এমন একটা উত্তর দেবে তিস্তা, অর্ণব সেটা আশা করেনি। ধীরে ধীরে উঠে আসে অর্ণব, ওর কাছে এসে দাঁড়ায়। তাহলে কি তুমি দূরত্ব তৈরি করতে চাইছো? জানি না, বলতে পারবো না। তিস্তা হাসে। আচ্ছা, তোমার আমার সম্পর্কটা তো স্বামী স্ত্রীর। তুমি কি চাও না তোমার সাথে আমি একটু ভালোভাবে থাকি? ভালোভাবেই তো থাকি, কিন্তু রাত হলে আমার তোমার কাছে আসতে ভয় করে। ভয় করে কেন আমি বলতে পারবো না। কথাগুলো তিস্তা বলল না, বলল তিস্তার চোখ দুটো। অর্ণবের সাথে যতবারই সে চেয়েছে এই বিষয়টা নিয়ে মুখোমুখি আলোচনা করবে, ততবারই অর্ণবের মুখ যখন ওর কাছে এগিয়ে এসেছে, গভীর নিঃশ্বাসের শব্দ যখন ওর কানে পৌঁছেছে, অথবা অর্ণবের গোফের ছোঁয়া যখন ওর গাল আর কাঁধ স্পর্শ করেছে, কিভাবে যেন বিগলিত হয়ে গিয়েছে তিস্তা। অর্ণব যখন সত্যিই ওকে নিঃশ্বাস ফেলে বলেছে, তুমি কি সত্যিই এতটা দূরে চলে যাচ্ছ তিস্তা? দূরত্ব কি শুধু শরীরের হয় অর্ণব? তাহলে দূরত্বটা তৈরি করছে কে? তৈরি তো তুমিই করছো, আমি তো শুধু সেটা বয়ে চলেছি। অর্ণব তার চুল সরিয়ে গালে আঙুল ছোঁয়ায়। তিস্তা কেঁপে ওঠে, কিন্তু সরতেও পারে না, নড়তেও পারে না। অর্ণব তার এক পাশ ঘুরে সামনে এসে দাঁড়ায়, গভীর দৃষ্টিতে চেয়ে থাকে ওর চোখে। তোমার কি কখনো আমার কাছে স্বেচ্ছায় আসতে ইচ্ছে করে না? স্বর নরম করে কথাটা অর্ণব বলে। তিস্তা চুপ, চোখ নামিয়ে আনে, ঠোঁট দুটো কেঁপে ওঠে তার। অর্ণব তার মুখটা আঙুলের ছোঁয়ায় তুলে ধরে। তাদের মাঝখানে যেন এক অদৃশ্য উত্তাপ ছড়িয়ে পড়ে। অর্ণব বলে, সত্যি বলো, তোমার কি কখনো আমাকে ছুঁতে ইচ্ছে করে না? আমার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে না? তিস্তা কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলে, জানি না, যাও। অর্ণব আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তিস্তার মুখটা দুহাতে ধরে এক ঝটকায় কাছে টেনে নেয়। ঠোঁট ছুঁয়ে যায় গালে, নরম উষ্ণতায় গলে যেতে থাকে সমস্ত অভিমান। তিস্তা শ্বাস নিতেই ভুলে যায়। অর্ণবের হাতে তার আঙুলগুলো অসহায়ভাবে কেঁপে ওঠে। বুঝতে না দিয়েই সে বলে, প্লিজ। অর্ণব একটু সরে এসে তার চোখের গভীরতার দিকে তাকায়, তারপরে ধীরে ধীরে নেমে আসে গলার কাছে। তিস্তার গায়ের তাপ যেন আরো বেড়ে যায়। সে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অর্ণব থামে না। দূরত্ব ভুলে যেতে পারবে তিস্তা এতদিনের? নরম কণ্ঠে অর্ণব বলে। তিস্তা উত্তর দেয় না, শুধু তার হাত দুটো তুলে দেয় অর্ণবের কাঁধে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক গভীর নীরবতা।
অর্ণবের কাঁধে ওর হাত, যেখানে শব্দের চেয়ে স্পর্শের ভাষাই হয়ে ওঠে প্রাধান্যশীল। তিস্তা উত্তর দিতে পারে না, গভীরভাবে তাকিয়ে থাকে অর্ণবের চোখে। তার বুকের ওঠানামা দ্রুত হয়েছে, ঠোঁটের কোণে অদৃশ্য শ্বাস। অর্ণব হাত বাড়িয়ে আস্তে করে তার সমস্ত শরীরে আঙুলের ডগা ছুঁয়ে দেয়। তিস্তা কাঁপে। বলো না, একটুখানি ভালোবাসবে না আমাকে? তিস্তা চোখ বন্ধ করে, নিজের ভেতরের সমস্ত প্রতিরোধকে এক মুহূর্তে হার মানতে দেয়। তারপর আস্তে আস্তে চোখ খুলে বলে, জানি না। প্রবল কাঁপুনি উঠেছে তখন তিস্তার শরীরে। অর্ণব আরো বুকের কাছে এগিয়ে আসে, তার কাঁধে ঠোঁট রাখে ধীর লয়ে। তিস্তা আরো শক্ত করে ধরে ওর হাত, যেন এই মুহূর্তটা কখনো ফসকে না যায়। তিস্তার নরম আঙুল উঠে আসে অর্ণবের গালে। পুরুষটি কি সত্যিই তাকে এতদিন দূরে সরিয়ে রাখে? আঙুলের স্পর্শে অর্ণবের সারা গা শিহরিত হয়। ঠোঁট নেমে আসে তিস্তার ঠোঁটের আরো কাছে। এতদিন কেন এভাবে আমায় ডাকনি? কথাটা অর্ণব বলে। আমি তো ডাকি, তুমি তো শুনতে পাও না। তিস্তা কি উত্তর দেবে? তার প্রত্যুত্তরে কি আসে? অর্ণব তিস্তার ওপরে আসে, তার ঠোঁট ছোঁয়ায় তিস্তার গালে, তারপর কাঁধে, তারপর গলায়। শরীরে গলে যেতে থাকে স্পর্শের উষ্ণতায়। ধীরে ধীরে বিছানায় শরীরের ভাষা, স্পর্শের গভীরতা আর অনন্ত রাতের প্রতিশ্রুতি। তিস্তা আজ উকিলের চেম্বারে বসে আছে, মুখে থমথমে অভিব্যক্তি। সামনে রাখা কাগজপত্রের স্তূপ, মাঝখানে ডিভোর্সের আবেদনপত্র। তার বড় মেয়ে বিপাশা স্বামী স্বর্ণের কাছ থেকে বিচ্ছেদ চায়, কারণ স্বর্ণের অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত রোমান্টিকতা আর প্রতি রাতের এক রকমের বাধ্যতামূলক ভালোবাসার দাবি। আমি আর পারছি না মা, কাপা গলায় বিপাশা বলে। সে একবার কপালে হাত রেখে চোখটা বুঝল। প্রতিদিন, প্রতিটা রাত আমার নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না? আমি কি শুধু ওর ভালোবাসা পাওয়ার জন্য বেঁচে আছি মা? তিস্তা দীর্ঘশ্বাস ফেলে। তার নিজের অতীতের কথা মনে পড়ে। অর্ণব এমনই ছিল, অভিমানী, কিন্তু অসম্ভব ভালোবাসত ওকে। সময় বদলেছে, সম্পর্কের সংজ্ঞাও বদলেছে, কিন্তু ভালোবাসা আর সন্দেহের লড়াই আজও একই রকম। চশমার ফাঁক দিয়ে তিস্তার দিকে তাকিয়ে উকিল বললেন, আপনার মেয়ে কি নিশ্চিত? কারণ শুধুমাত্র অতিরিক্ত ভালোবাসা কখনো ডিভোর্সের কারণ হতে পারে না। বিপাশা কাঁপা গলায় বলে, আমি তাকে বিশ্বাস করতে পারি না। সে সবসময় হাসি খুশি থাকে, যেন কিছুই হয়নি। সবসময় আমি আদর করতে চাই, আমাকে ছাড়া থাকতে পারে না। আমার মনে হয় সে যেন কিছু একটা লুকিয়ে রাখে। কোনো মানুষ এত নিখুঁত ভাবে কি করে ভালোবাসতে পারে? রাগ করে না, ঝগড়া করে না, অভিমান করে না, আমার সাথে মারপিটও করে না। উকিল নড়ে চড়ে বসলেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করলেন, আপনি যদি মনে করেন স্বামী মানসিকভাবে আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি ভারতীয় দণ্ডবিধির 498A ধারা, আইপিসি সেকশন 498A, একটা গুরুত্বপূর্ণ আইন। স্বামী বা শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা নারীর ওপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আপনি এটা করতে পারেন যদি আপনার স্বামী আপনাকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করে, তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। কিন্তু ও তো আমাকে... সঙ্গে সঙ্গে তিস্তা বিপাশার হাতটা চেপে ধরলেন, বলতে বারণ করলেন কথাটা। উকিল সাহেব তাহলে হেসে মরবেন, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে দিতে বলবেন, আপনাদের জন্য আমার মূল্যবান সময় নষ্ট হলো। আপনার স্বামী আপনাকে ভালোবাসার, আপনি শুধু শুধু তার সঙ্গে ডিভোর্স লড়তে চাইছেন। আজব মহিলা তো। হ্যাঁ, জানেন বউ চলে গেলে কত কষ্ট হয়? আমার বউটা আমাকে ছেড়ে চলে গেল, আমার কোনো দোষই ছিল না। কথা বলে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন উনি বিপাশার দিকে। ডিভোর্স দিয়ে দেখুন, বুঝতে পারবেন কেমন লাগে। হ্যাঁ, জানতো। অনেকটা বিরক্ত হয়ে উকিল সাহেবের কথা শুনে তিস্তা বলল, চল চল উঠ, আসি তাহলে। হ্যাঁ, আর কি সিদ্ধান্ত নিয়েছেন আমাকে দয়া করে একটু জানিয়ে দেবেন, আর অবশ্যই যেন সত্য হয়। হ্যাঁ,
ভুলভাল কাজ কিন্তু আমি নিই না। হ্যাঁ, আর আমি কি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম ব্যাপারটা? তিস্তা খানিক ঘুরে তাকায় ওর মায়ের দিকে। মায়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করে। দেখুন, আপনি ক্রুয়েলটি দেখিয়ে ডিভোর্স চাইতেই পারেন, তবে শুধু সন্দেহের বশে কাউকে ত্যাগ করা আইনসম্মত নয়। তিস্তা ধীরে ধীরে বলে, সন্দেহ একটা সম্পর্ককে শেষ করে দেয়, কিন্তু কখনো কখনো ভালোবাসার অতিরিক্ত চাহিদাও হয়তো সবটা শেষ করতে পারে। বিপাশা চোখের জল মুছল। তুমি জানো না মা, যখন সে আমাকে বলে তোমায় ছাড়া ঘুমোতে পারবো না, আমি অনুভব করি আমি যেন একটা চাবি যা আমাকে খাঁচায় আটকে রাখে। আমি বন্দি পাখি। এটা কি ভালোবাসা? তিস্তা চুপ করে থাকে। তার মনের ভেতরে একটাই প্রশ্ন, ভালোবাসা যখন কেবল একজনের আকাঙ্ক্ষা পূরণের জন্য হয়ে দাঁড়ায়, তখন কি সেটাকে সত্যিকারের ভালোবাসা বলা যায়? উকিল শেষবারের মতো কাগজের পাতাগুলো উল্টে পাল্টে বললেন, আপনি চাইলে মামলা করতে পারেন, তবে নিশ্চিন্ত হন, আপনি সত্যি যা চাইছেন তা কি বিচ্ছেদ নাকি অন্য কিছুর খোঁজ? রাত গভীর হতে থাকে। অফিসের জানালার বাইরে আলো আঁধারি শহর। তিস্তা জানে কালকের সকালটা হয়তো বদলে দেবে অনেক কিছু, কিন্তু সত্যিই কি ভালোবাসা মরে যায় নাকি রূপ বদলায়? ডিভোর্সের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে দেখতে বিপাশার ধৈর্য ফুরিয়ে আসে। মা আজকে একটু বেশি চুপচাপ। উকিলের অফিস থেকে বেরিয়ে আসার পরেও তিস্তার গাড়ি জানলার বাইরে তাকিয়ে রয়েছিল, যেন অনেক দূরের কিছু দেখার চেষ্টা করছে। মা, এত চুপচাপ কেন আছো? তিস্তা ধীরে ধীরে বলেছিল, কারণ তোর কথাগুলো আমার অতীতের সামনে আমাকে দাঁড় করিয়েছে। বিপাশা অবাক হয়ে তাকায়। তিস্তা একটু হাসে, চোখের কোণে পুরনো দিনের স্মৃতি। তোমার আর বাবার কবে দেখা হয়েছিল? তোর বাবা আর আমার প্রথম দেখার কথা তুই জানিস না? কৌতূহলী হয়ে বিপাশা বলে, তোমরা তো কলেজে পড়ার সময় প্রেম করেছিলে, তাই না? তিস্তা মাথা নাড়ে। না রে, ওটা ছিল আমাদের দ্বিতীয় দেখা। প্রথম দেখা হয়েছিল তার সাথে আমার অনেক আগে, এক বর্ষার রাতে। বিপাশা চুপ করে যায়। মা যখন নিজে থেকেই বলতে চান, তখন তাকে থামানো উচিত নয়। তিস্তা নরম স্বরে বলে, সেই দিনও ছিল আজকের মতোই একটা অস্থির রাত। আকাশ কালো হয়ে গিয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি, শহরে নতুন এসেছি, কাউকে চিনতাম না। এক সন্ধ্যায় কলেজের ক্লাস শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। ছাতা আনিনি, তাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম ভিজতে ভিজতে। ঠিক তখনই একটা ছেলে এসে দাঁড়ালো। পরনে হালকা নীল শার্ট, চোখে চশমা, আর কপালের ওপরে ঝুলে থাকা কিছু চুল। ভীষণ আত্মবিশ্বাসী লাগছিল তাকে। সে আমার দিকে একবার তাকালো, তারপর নিজের ছাতাটা আমার দিকে এগিয়ে দিল। আপনি ভিজছেন, ছাতাটা নিন। আমি অবাক হয়ে বললাম, আমি আপনাকে চিনি না। সে হেসে বলল, কিন্তু আমি তো আপনাকে দেখেছি। আমি একটু বিরক্ত হয়ে বলেছিলাম, এটা কি কোনো রকম ফ্ল্যাট? সে তখন একটু গম্ভীর হলো, না, আপনি যা ভাবছেন তা নয়। আমি শুধু চাই আপনি অসুস্থ হয়ে না পড়ুন। বৃষ্টির শব্দের মাঝে তার গলার দৃঢ়তা কেমন যেন মনে গেঁথে গিয়েছিল আমার। আমি ছাতাটা নিলাম না, কিন্তু সে ছাতাটা মাটিতে রেখে দিল। তারপর চলে গেল বৃষ্টির মধ্যে। আমি তাকিয়ে রয়েছিলাম ওর চলে যাওয়ার দিকে। তখনও জানতাম না ওই একদিন আমার সবচেয়ে কাছের মানুষ হবে। বিপাশা মুগ্ধ হয়ে শুনছিল। তারপর তিস্তা হালকা হেসে বলে, তারপর অনেকদিন তাকে দেখিনি। বেশ কয়েক বছর পরে তাকে কলেজে দেখেছি। ওই অর্ণব। আমাদের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়, ভালোবাসার রূপ নেয়। কিন্তু ওই রাতের বৃষ্টি আর ওই ছাতাটাকে আমি কখনো ভুলতে পারিনি। বিপাশা একটু চুপ করে থেকে বলল, তাহলে বাবা তো বরাবরই রোমান্টিক ছিলেন মা, তবে তোমার কখনো অস্বস্তি লাগেনি?
তিস্তা এইবার এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। লেগেছে, কিন্তু আমি বুঝতে শিখেছিলাম ভালোবাসা আর দখলদারি এক জিনিস নয়। কোনো সম্পর্কেই সবসময় নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়। যদি সম্পর্ক দম বন্ধ করে দেয় তবে সেটাকে ঠিক করতে হয়, ভাঙতে নয়। বিপাশার চোখে দ্বিধা, যেন নিজের সিদ্ধান্ত নিয়েই সে ভাবছে। বাইরে আবার বিদ্যুৎ চমকালো। দূরে কোথাও যেন একটা পুরনো রাতের ছায়া ভেসে উঠল। গাড়ি ব্রেক কষতেই সামনের দিকে একটু ঝুঁকে গিয়েছিল তিস্তা। বিপাশা তখনও মায়ের বলা কথাগুলো নিয়ে গভীর চিন্তায় ডুবে। তার মুখে একটা অদ্ভুত অনিশ্চয়তার ছায়া, যেন সে নিজেও জানে না সে যা করতে চলেছে তা কতটা সঠিক। তিস্তা বলেছিল, তুই যে ডিভোর্স ফাইল করেছিস স্বর্ণ জানে? বিপাশা জানালার বাইরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, জানবে না কেন? অনেকবার বলেছি আমি, কিন্তু সবসময় বলতো। আমি কি সত্যিই তোমার উপরে জোর করি বিপাশা? তিস্তা এবার একটু গভীরভাবে মেয়ের দিকে তাকালেন। তুই কি বলতি তখন? বিপাশা তখন দীর্ঘশ্বাস ফেলল। আমি বলতাম, তুমি বুঝতে পারছো না স্বর্ণ, ভালোবাসা কি শুধু একভাবে পাওয়া যায়? প্রতিদিন এত কিছুর পুনরাবৃত্তি কি সত্যিকারের অনুভূতি ধরে রাখতে পারে? তিস্তা চুপ করে শোনে, তারপরে বলে, তাহলে তোর সমস্যাটা কোথায়? ও তো কখনো তোকে কষ্ট দেয়নি, নির্যাতন করেনি, বরং তোকে ভালোবেসেছে, রক্ষা করেছে। আর এই ভালোবাসাটা কি তোর কাছে দম বন্ধ লাগে রে মা? বিপাশা এবার একটু বিরক্ত হয়েই বলে, মা তুমি বুঝবে না, প্রতিটা সম্পর্কের একটা ব্যালেন্স থাকা উচিত। স্বর্ণের ভালোবাসা এতটাই একপেশে যে আমি মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। ও আমার হাসি, রাগ, অভিমান সবকিছুকে নিজের মতো করে বোঝে। আমি যদি একটু বিরক্ত হয়ে থাকি ও সঙ্গে সঙ্গে কাছে এসে আমাকে ছোঁয়ার চেষ্টা করে, আমার মন ঠিক করতে চায়। মা, প্রতিদিন রোমান্টিক থাকাটা কি বাধ্যতামূলক? কখনো কখনো কি দূরত্বের প্রয়োজন হয় না? তিস্তা এইবার একটু হেসে বলে, দূরত্ব প্রয়োজন, তবে সেটা হৃদয়ের মধ্যে তৈরি হওয়া দূরত্ব যেন না হয়। বিপাশা একটু বিরক্ত হয়ে বলে, মা তুমি সবসময় বাবার সঙ্গে সুখে থেকেছো, তাই বুঝবে না। কিন্তু যখন একটা মানুষ প্রতি রাতেই একই রকম ভাবে ভালোবাসার দাবি করে, তখন সেটা একসময় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। তিস্তা এবার গভীর হয়ে যায়, গম্ভীর চিন্তায় মগ্ন অবস্থায়। তুই কি স্বর্ণকে আর ভালোবাসিস না? বিপাশা একটু চুপ থেকে ধীরে ধীরে বলে, ভালোবাসি, কিন্তু। তিস্তা ধীরে ধীরে বলে, কিন্তু তুই একঘেয়ে হয়ে গেছিস, তাই না? সম্পর্কতে মাঝে মাঝে নতুনত্ব দরকার। এই নতুনত্ব আনাটা কি তোদের নিজেদের কাজ? স্বর্ণ যদি প্রতিদিন তোর কাছে আসার চেষ্টা করে, তাহলে তুইও একদিন চেষ্টা করেছিস ওর থেকে দূরত্ব রেখে ওকে তোর অভাব অনুভব করাতে? বিপাশা কিঞ্চিত চিন্তিত হয়ে বলে, মানে? তিস্তা একটু হেসে বলে, তুই কি কখনো স্বর্ণকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিস? না, ওকে চাইবে কারণ তোরা স্বামী স্ত্রী। কিন্তু তুই ওকে কখনো বলেছিস, আজ আমাকে ছোবে না, আজ আমি তোমাকে অনুভব করব দূর থেকে? ভালোবাসা সবসময় পাওয়া নয়, মাঝে মাঝে তাকে অনুভব করতেও দিতে হয়। বিপাশা সত্যি এবার চুপ। হয়তো এভাবে সে কখনো ভাবেনি। স্বর্ণ সবসময় কাছে আসতে চেয়েছে, কিন্তু সে কি স্বর্ণের কাছ থেকে নিজেকে সরিয়ে রেখেছে? কেমন লাগে? গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ায়। বিপাশা দরজা খুলে নেমে পড়তে গিয়ে কেমন একটু থমকালো। মা, তুমি কি কখনো বাবার ভালোবাসাকে বোঝার জন্য দূরে ঠেলে সরে দিয়েছিলে? তিস্তা একটু হেসে বলে, এক ধরনের দুষ্টুমির ঝলক তার চোখে। একবার চেষ্টা করেছিলাম, বলবো খনি একদিন। বিপাশা কিছু একটা বলবে, কিন্তু তখনই ভেতর থেকে দরজা খোলে। স্বর্ণ এসে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি, কিন্তু তাতে যেন একটা অপেক্ষার আলো জ্বলছে। বিপাশার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে কি সত্যিই ডিভোর্স চায়, নাকি শুধু একটু পরিবর্তন চায় তার জীবনে? গেটের বাইরেই তিস্তা গাড়িতে বসে দেখে ধীরে ধীরে স্বর্ণ এগিয়ে আসছে তার মেয়ের দিকে। তিস্তা মনে মনে হাসে। তিস্তার গাড়ির জানলা দিয়ে দেখে স্বর্ণ বিপাশাকে দেখেই জড়িয়ে ধরেছে। মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, কিন্তু তার শরীরের ভাষায় দ্বিধা স্পষ্ট। স্বর্ণের ঠোঁট যখন তার গালে ছোঁয়, বিপাশা তখন চোখ বন্ধ করে। এটা যেন ভিতরে লুকিয়ে থাকা
একটা গভীর অনুভূতিকে জাগিয়ে তোলা, কিন্তু সে প্রকাশ করতে চায় না। তিস্তা ধীর গলায় ড্রাইভারকে বলল, বাড়ি চল রে, এই বয়সে কি আর এত ধকল সহ্য হয় বলরাম? ড্রাইভার একটু হেসে বলল, মা, তুমি সবসময় সবকিছু বুঝতে পারো তাই না? তিস্তা মৃদু হেসে বলে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বুঝে নিতে হয় রে বলরাম। বলরাম গাড়ি চালাতে চালাতেই বলল, কিন্তু বদ্দি তো আগে এমন ছিল না মা, সবসময় হাসি খুশি থাকতো, কত গল্প করতো। বিয়ের পর কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। তুমি কি জানো মা, ও সত্যিই সুখী কিনা? তিস্তা এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সুখী কিনা সেটা ওকেই জানতে হবে। সম্পর্ক কখনো কখনো একঘেয়ে হয়ে যায়, কখনো কখনো ক্লান্ত করে তোলে, কিন্তু ভালোবাসা থাকলে ঠিক পথ খুঁজে নিতে হয়। ওর নিজের বুঝ নিজেকেই বুঝতে হবে ও কি চায়। বলরাম মুচকি হেসে বলে, তাহলে তুমি মনে করো যে দাদাবাবু বড়দিকে খুব ভালোবাসে? তিস্তা জানলার বাইরে তাকায়। রাতের আলোতে বিপাশা আর স্বর্ণকে ছোট্ট দম্পতি মনে হচ্ছে, যারা এখনো নতুন ভালোবাসার সমীকরণকে খুঁজে বেড়াচ্ছে। ভালোবাসে, তবে কখনো কখনো বোঝার জন্য দূরত্ব প্রয়োজন। বলরাম আর কিছু বলে না, গাড়ি চালাতে লাগে। তিস্তা চোখ বোঝে, মনে পড়ে জীবনের সেই পুরনো দিনগুলোর কথা। এক সময় তিনিও তো এমনই এক সন্ধ্যায় নিজের ভালোবাসার গভীরতাকে মাপতে পেরেছিলেন। গাড়ি শহরের রাস্তা পেরিয়ে গ্রামের দিকে চলল। তিস্তার মন তখনও পিছনের এক সময়ে স্মৃতি স্রোতে ভাসছে। সেই দিনের কথা মনে পড়ে যখন সে নিজেও বিপাশার মতো হাঁপিয়ে উঠেছিল। প্রতিদিনের ভালোবাসা, প্রতিদিনের ছোঁয়া, প্রতিদিনের একঘেয়ে রোম্যান্স। অর্ণব কখনো ক্লান্ত হতো না। তিস্তার হাতে হাত রেখে বসে থাকতো, রাতে তাকে আঁকড়ে ধরতো, বলতো, তুমি আমার কাছে না থাকলে আমি বাঁচতে পারবো না তিস্তা। কিন্তু তিস্তার মনে হতো এই ভালোবাসা কখনো কখনো তার কাছে একটা ভার হয়ে দাঁড়াচ্ছে। একদিন সে রেগে গিয়ে বলেও ফেলেছিল, অর্ণব, প্রতিদিন এইভাবে ভালোবাসতে বলো কেন? মাঝে মাঝে একটু নিঃশ্বাস নিতে তো দাও। অর্ণব চুপ হয়ে গিয়েছিল, কেবল বলেছিল, ভালোবাসা কি নিঃশ্বাস বন্ধ করে দেয় তিস্তা? তিস্তা তখনও বুঝতে পারেনি, কিন্তু পরে সেই বছরই হঠাৎ করে অর্ণব অফিসে অসুস্থ হয়ে পড়ে। শরীরটা শুকিয়ে যেতে থাকে দিন দিন। একদিনের মধ্যেই হাসপাতালের বিছানায় বন্দী হয় সে। ডাক্তার বলে, জটিল অবস্থা, লিভারের সমস্যা, নিয়মিত ওষুধ লাগবে। অর্ণব তখন সারাদিন শুয়ে থাকতো, কথা কম বলতো, রেগে থাকতো, ওষুধ খেতে চাইতো না। তিস্তা তখন বুঝতে পেরেছিল কেন যেন মনে হতো তার প্রেমিক অর্ণব হারিয়ে যাচ্ছে। সেই পাগল করে দেওয়া ছেলেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ভালোবাসার সেই উচ্ছ্বাস কোথায় গেল? এক রাতে খুব কষ্ট হচ্ছিল অর্ণবের। ওষুধ খাওয়ার ইচ্ছে নেই, বিছানায় শুয়ে শুধু চুপচাপ তাকিয়ে। তিস্তা পাশে বসে আচমকা অর্ণব বলেছিল, জানো তিস্তা, আমি প্রতিদিন তোমায় ভালোবাসতে চাই, কারণ আমি জানি কবে আমার সময় শেষ হয়ে যাবে। আমি প্রতিদিন তোমাকে পেতে চাই, কারণ আমি ভয় পাই যদি একদিন আমি না থাকি আর তুমি। তিস্তার গলা শুকিয়ে গিয়েছিল। সেই রাতে প্রথম সে অনুভব করেছিল ভালোবাসা কখনো একঘেয়ে হয় না। একঘেয়ে হয় আমাদের চোখ, যা এক জিনিস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে। তিস্তা চোখ খুলল। গাড়ি তখন বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে। জানলার বাইরে তাকিয়ে দেখল নীলচে চাঁদের আলোয় গাছের ছায়া পড়েছে উঠোনে। আজ অর্ণব যদি থাকতো তাহলে সেও হয়তো গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, হাসি মুখে বলতো, ফিরে এসেছো। কিন্তু অর্ণব এখন আর নেই। তিস্তা ধীরে ধীরে গাড়ি থেকে নামে, মনে মনে ভাবে, বিপাশা যদি সত্যিটা বুঝতে পারতো তাহলে হয়তো সে ডিভোর্সের কথা কখনোই মুখে আনতো না। বাড়ি পৌঁছে চাবি দিয়ে দরজা খোলে। বলরাম পিছনে এসে দাঁড়িয়েছে ব্যাগপত্রগুলো নিয়ে। মা, কোথায় রাখবো? এই তো ঘরে রেখে তুই গাড়ি নিয়ে বাড়ি চলে যা। মা, রাত বেরাতে তোমার যদি দরকার হয়, শরীর টরীর খারাপ। এরই মধ্যে ছোট মেয়ে শ্রীতমা এসে হাজির। তুই কখন এলি? মেয়ে রান্নাঘরে কি যেন করছিল। বলরামের কথা শুনেই সে বাইরে এসে বলল,
তোকে লাগবে না, তুই যা ভাই, আমি আছি তো। দিদি, তুমি কখন এলে? অনেকক্ষণ। মা কেমন আছো? মাকে জড়িয়ে ধরে দাঁড়ালো মেয়েটা। শ্রীতমার এইরকম মুখটা দেখতে বুকের ভেতরটা কেঁপে ওঠে তিস্তার। বিয়ের 6 মাসের মধ্যেই শ্রীতমার স্বামী মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর থেকে মেয়েটা এখনকার দিনের হয়েও ওই সাদা রংটাকেই বেছে নিয়েছে। এখনো সাদা শাড়ি পরে রয়েছে, বড় বড় চুলে বেনুনি করা, হাতে খুন্তিটা নিয়ে দাঁড়িয়ে। আমিষ পর্যন্ত খায় না, নিরামিষ। মা যখনই বলে, তোর জীবনটা তো পড়ে আছে রে মা, তোকে এই অবস্থায় দেখলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। তোর কচি বয়স, কোথায় এখন আমিষ খাবি তা না মা, আমি যে ওর ভালোবাসাটা ভুলতে পারি না মা। ও যে আমার জন্য পাগল ছিল মা। সেই দিনে আমি ফোনটা করেছিলাম, ও গাড়ি চালাচ্ছিল, আমি তোমার কাছে এসেছিলাম মাত্র 2 দিনের জন্য বেড়াতে। ও আমাকে ফোন করে পাগল করে দিচ্ছিল, বারবার বলছিল ফিরে যেতে, না হলে ওই চলে আসবে। আমি বলেছিলাম তুমি এসো না, এলে বদনাম হবে। এত ঘন ঘন বউয়ের কাছে আসলে শ্বশুরবাড়ি থেকে বাজে কথা বলবে। তখন কে জানতো মা, ও যে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আমার কাছে আসার জন্য। আমাকে শেষবার জিজ্ঞেস করেছিল তোমার জন্য কোন মিষ্টিটা নেব। আমি একটু রেগে গিয়েছিলাম, কারণ বুঝতে পেরেছিলাম ও হয়তো এদিকেই আসছে। তারপরে প্রচন্ড জোরে একটা শব্দ, গাড়ির কাঁচ ভাঙার শব্দ। এরপরে এই বলে শ্রীতমা চুপ হয়ে যায়। তিস্তা মেয়েকে বুকের মাঝে আঁকড়ে ধরেছিলেন। শ্বশুর বাড়িতে শ্রীতমাকে অলক্ষী অপবাদ শুনতে হয়েছে। শ্রীতমা তারপরে ফিরে গিয়েছে তার পুরনো জীবনে। একটা বেসরকারি স্কুলে পড়াতো, সেইখানেই পরিচয় হয়েছিল স্বামীর সাথে। আজও সেখানেই চাকরি করে শ্রীতমা। অনেক অফার আসে ওর কাছে, এমনকি প্রফেসর পর্যন্ত ওকে ফোন করে জিজ্ঞাসা করেছে। যার সাথে কলেজ পড়তো মেয়েটা, সে আজ প্রফেসর হয়েছে। তবুও তাকে এতটুকু অ্যালাও করে না শ্রীতমা। মা, দিদির ব্যাপারটা কি হলো? তোর দিদি একটা পাগল, জানি না ওর সমস্যা কবে মিটবে। ওর সমস্যাটা কোথায়? ওর সমস্যা হলো ওর বর ওকে খুব ভালোবাসে। কেন ওর সঙ্গে ঝগড়া করে না, কেন ওর সাথে কথা কাটাকাটি করে না, এটাই ওর সমস্যা। হাসি পেয়ে যায় শ্রীতমার। কি বলছো? আমি তো বরং ভাবতাম অশান্তি করলে সম্পর্ক নষ্ট হয়, আর এই দেখি তোর দিদি বেশি সোহাগ পেয়ে গিয়েছে বুঝলি, তাই সেটাকে এখন মানতে পারে না। রাত্রে খাওয়া দাওয়া করে মা মেয়ে সবে শুয়েছে। তিস্তার মাথার মধ্যে একটা চিন্তা। বড় মেয়েটার মাথায় রাগ প্রচন্ড বেশি, যেটা সিদ্ধান্ত নেয় সেটাই করে। স্বর্ণর সঙ্গে বিয়েটাও তো সেইভাবেই করেছিল। মাকে শুধু এসে একবার জানিয়েছিল আমি স্বর্ণকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তখন কত বয়স হবে, 17 কি 18? অর্ণব স্পষ্ট বলে দিয়েছিল ওসব চলবে না, এখানে দেখে শুনে তবেই বিয়ে করতে হবে। তখন অর্ণব জীবিত। তার পরপরই মাথা গরম হয়ে রেগে যাওয়া বিপাশা পালিয়ে গিয়েছিল অল্প বয়সেই ওই স্বর্ণর সাথে। স্বর্ণর বাবার ব্যবসা আছে, তাই মেনেও নিয়েছিল ওনারা। বিপাশার জন্যই তো শেষ পর্যন্ত অর্ণব মারা গেল চিন্তা করতে করতে। কিন্তু বড় মেয়েকে সেই কথা বললে সে যে কি করবে তার কোনো কুল কিনারা ভেবে পায় না তিস্তা। রাগটাকে যে মারাত্মক ভয় পায় ওর। রাত্রে ঘুমটা ভেঙে গিয়েছিল, ফোনটা সমানে বেজেই চলেছে। কি হবে কে জানে, মেয়েটাকে নিয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। শ্রীতমা ঘুমোচ্ছে দেখে তিস্তা তাকে আর ডাকে না। মেয়ের মাথার চুলে বিলি কাটে। এই মেয়েটা আর ওই মেয়েটা দুটো দুই মেরুর মানুষ। একজন হারিয়ে ভুগছে, আর একজন না হারিয়ে তাকে হারাতে চাইছে। চোখে চশমাটা পরে ফোনটা রিসিভ করে তিস্তা। বল, এত রাতে আবার কি হলো? ঝগড়া করেছিস নাকি? এসেছিস? গেট খুলবো? না মা, আমি আমার সিদ্ধান্ত বদল করেছি। মানে কি হয়েছে? আসলে আমি ভাবলাম স্বর্ণকে আরো কয়েকটা সুযোগ দেওয়া দরকার। তাছাড়া স্বর্ণর সঙ্গে আমার সম্পর্কটা তো আজকের না, অনেক দিনের চলছে।
এমনিতে ছেলেটা খারাপ না, একটু ভালোবাসে অতিরিক্ত, আর ওটাই আমার রাগের কারণ। বা আরো একটা কারণ আছে, জানো তো মা? কি? বাহ, আমি কাউকে বলতে পারি না সেটা। বাহ, আসলে আসলে কি বলতো? বল। আর বলা হয় না, কারণটা কি? কারণ থাকলে তবে সে না বলবে। আচ্ছা, আমাকে না হয় না বলতে পারিস, তুমি তো মা, তুমি বোঝো না? বিপাশা পাল্টা তিস্তাকে প্রশ্ন করে। তিস্তারও কারণটা বলা হয় না। মেয়ের মধ্যে সে যেন নিজেকেই দেখতে পাচ্ছে। শুধু এটুকু বলল, এক কাজ কর, কদিনের জন্য স্বর্ণকে ওর বাড়িতে রেখে তুই এখানে এসে ঘুরে যা। তোর বোন এসেছে। কি বলছো? শ্রী এসেছে? কবে? এই তো এসেই দেখি। বোনটা তো একাই থাকে সব সময়, একটু ওর সাথে সময় দে। 2-3 দিনের জন্য এসেছে, আবার ফিরে যাবে মেদিনীপুরে। ওখানকার গ্রাম, ওখানকার স্টুডেন্ট, এই সবই তো ওর জীবন। একটু ভাব দেখি মা, বৈধব্য জীবন পালন করছে তোর 28 বছর বয়সী বোনটা, আর তুই। বিপাশার বুকের ভেতরটা কিসের যেন একটা প্রবল খোঁচা লাগে। তাকিয়ে দেখে পাশে স্বর্ণ গভীর ঘুমে মগ্ন। আজ রাতেও স্বর্ণ কাছে চেয়েছিল, কিন্তু এক মুখ ঝামটায় ওকে সরিয়ে দিয়েছে। এখন আবার কষ্টও হচ্ছে। রোজ ওর বুকে মাথা দিয়ে না ঘুমোলে যে ভালো ঘুম হয় না। এই কথাগুলো বিপাশা এত বছর পরও স্বামীকে বলতে পারে না। আসলে মেয়েরা কোনোদিনই সোহাগের কথা বলতে বড্ড বেশি লজ্জা পায়। কিরে, কিছু বলবি? না মা, আমি বরং তাই করি। আগামীকাল আমি আসছি, বোনের সঙ্গেও একটু সময় কাটানো হবে, তোমার সাথেও থাকা হবে। স্বর্ণকে না হয় চিঠি লিখে দিয়ে আসি। আমি অজ্ঞাতবাসে গেলাম, পারলে আমায় খুঁজে নাও। যা বুঝিস কর, তবে ফোনটা খুলে রাখিস। আর এমন কাজ করিস না বেচারা চিন্তাতেই শেষ হয়ে যায়। কেমন? বিপাশার ঠোঁটের কোণায় দুষ্টু হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, এখন দেখি চাঁদু, তুমি সোহাগ করার জন্য আমায় কোথায় কোথায় খুঁজে বেড়াও। খুব ভালোবাসো না? আমায় ছাড়া থাকতে পারো না। এইবার তোমার পরীক্ষা নেব। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।